গ্যাস সংকটে শিল্প কারখানায় উৎপাদন নেমেছে অর্ধেকে, বাধাগ্রস্ত রপ্তানি কার্যক্রম, লোকসানে মালিকরা, ফিলিং স্টেশনে যানবাহনের লম্বা লাইন। ছাত্রদল শিবিরের বিক্ষোভ কর্মসূচি ঘিরে থমথমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ১৪৪ ধারা জারির আবেদন কর্তৃপক্ষের, যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবে প্রশাসন। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জেলায় জেলায় নানা আয়োজন, আন্দোলনে শহীদদের স্মরণ, দোয়া ও মিছিল, দ্রুত গণহত্যায় জড়িতদের বিচার দাবি। বাগেরহাটে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন, কুপিয়ে শ্বাসরোধে হত্যা ধারণা পুলিশের। বগুড়ায় সাবেক সেনা সদস্যকে হত্যা। এবং সিরাজগঞ্জের কড্ডায় সিল্ক সিটির লাইনচ্যুত বগি উদ্ধার, ৫ ঘন্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক, দুর্ভোগে কয়েকটি ট্রেনের শত শত যাত্রী। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। একই সময়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ঘিরে আবারও থমথমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধারা জারি সহ সার্বিক সহযোগিতা চেয়ে পুলিশের কাছে আবেদন জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর ফেরদৌস রহমান। তবে মহানগর পুলিশ বলছে আবেদন যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবে প্রশাসন। সোমবার জুলুমের বিরুদ্ধে জুলাই শীর্ষক প্রদর্শনীতে জুডিশিয়াল কিলিং নামে ফেস্টুন ঘিরে ছাত্র শিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ বাধে, আহত হন অন্তত ১০ জন। এর জেরে আজ বিকেলে একই স্থানে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ছাত্র শিবির ও ছাত্রদল। এরই পরিপ্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারির আবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য র্যালি, আনন্দ মিছিল, সভা সমাবেশ ও দোয়া মাহফিল সহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। নিহতদের স্মরণ সহ গণহত্যায় জড়িতদের বিচারের দাবি জানানো হয়। জুলাইয়ের চেতনাকে ধারণ করে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বক্তারা। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন জেলায় পালিত হল বর্ণাঢ্য র্যালি, সভা সমাবেশ ও দোয়া মাহফিল সহ নানা কর্মসূচি। মঙ্গলবার ভোলায় আনন্দ মিছিল করে ছাত্র জনতা। এতে অংশ নেয় ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র সমাজ, যুব ছাত্র শক্তি সহ সর্বস্তরের মানুষ। সমাবেশ শেষে জুলাই আন্দোলনে নিহতদের স্মরণ সহ জানানো হয় হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি। সর্বস্তরের জনসাধারণের আন্দোলনে শেখ হাসিনার খুনি নেতাকর্মীরা ভোলা থেকে পালিয়েছে। আওয়ামী লীগের সকল কার্যক্রম এবং তার সাথে কোনো প্রকার তৎপরতা চালাতে না পারে, কোন স্বৈরাচার আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করে, ইসলামী ছাত্র শিবির এবং সকল ছাত্র সংগঠন মিলে ভোলা এটাকে প্রতিহত করা হবে। এখনো বেঁচে আছে বা এখনো আমাদের ভোলাতে অবস্থান করতেছে, তাদের বিরুদ্ধে কঠিন স্টেপ নিতে। স্বৈরাচার শেখ হাসিনাকে এই বিচারের আওতায় আনা হয়। যারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত, দেশে থাকুক দেশের বাইরে থাকুক, তাদেরকে আইন অনুযায়ী দেশে এনে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে তাদেরকে বিচারের দাবি। চট্টগ্রামে রিকশা র্যালি করেছে এনসিপি। নগরীর বিপ্লব উদ্যান থেকে শুরু হওয়া র্যালিতে অংশ নেন শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। জুলাইয়ের চেতনাকে ধারণ করে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। হাসিনার উৎখাতকে সুন্দরভাবে আমরা উদযাপন করতেছি। এই আনন্দ মিছিলটাকেই আমরা আরো বরণ করে নিতে আমাদের রিকশাওয়ালা ভাইদের সাথে আনন্দ উপভোগ করার জন্য আজকে রিকশা র্যালি করতেছি। সবাই জুলাইকে স্মরণ করতে পারে, জুলাই স্মৃতি যাতে কেউ ভুলে না যায়, এটা যাতে আমাদের মধ্যেই বিচরণ করতে থাকে। যশোরে সংবাদ সম্মেলন করেছেন জুলাই যোদ্ধারা। জুলাই আন্দোলনের চেতনা সমুন্নত রাখতে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার, আহতদের পুনর্বাসন, নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত সহ গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জানানো হয় 10 দফা দাবি। জুলাই শহীদের স্বীকৃতি দেওয়া হয়েছিল, স্বীকৃতির ভিত্তিতে দ্রুত তাদেরকে শহীদের যে ভাতা, মর্যাদা বা পুনর্বাসন যে প্রক্রিয়াগুলো চলছে সরকারের, তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঝিনাইদহে হয়েছে আলোচনা সভা। জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ জাতির জন্য অনন্য দৃষ্টান্ত উল্লেখ করে শহীদদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় করা হয় বিশেষ দোয়া। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। বাংলা সময় আরো থাকছে। ফরিদপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, অনিয়মের অভিযোগে 5টি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ। টাঙ্গাইলে অনুমোদনহীন 3টি ক্লিনিক সিলগালা। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রক্তঝরা জুলাই সংক্রান্ত আলোচনা সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। কর্মীবৃন্দ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রত্যেকের লক্ষ্য বা উদ্দেশ্য একটিই ছিল,
কি সেই লক্ষ্য বা উদ্দেশ্য? এক, এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করা, অর্থাৎ মানুষ রাজনৈতিক অধিকার বলতে খুব সংক্ষেপে যদি আমরা বুঝে থাকি, তার কথা বলার অধিকার, মত প্রকাশের অধিকার, এবং বহির্বিশ্বে, বাংলাদেশ সহ বহির্বিশ্বে যেটি প্রতিষ্ঠিত যে তার মতামত প্রকাশ করার অধিকার, অর্থাৎ গণতান্ত্রিক বিশ্বে মতামত প্রকাশের ধরন হচ্ছে ভোটের মাধ্যমে সেটি প্রকাশ করা। এই অধিকারটিকে প্রয়োগ যাতে তারা করতে পারে সেটি প্রতিষ্ঠিত করা। দুর্ভাগ্যজনকভাবে দেশ স্বাধীনের পরে বিভিন্ন সময় থেকে থেকে জনগণের এই অধিকারটি বাধাগ্রস্ত হয়েছিল, এবং এই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সাথে সাথে আরেকটি অধিকার, সেটি হচ্ছে জনগণের অর্থনৈতিক অধিকার, অর্থাৎ জনগণের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের নিজ নিজ যোগ্যতা অনুযায়ী তার কর্মসংস্থান, তার নিরাপত্তা, তার যোগ্যতা অনুযায়ী সেটি তার বিভিন্ন কর্মসংস্থান হোক বা ব্যবসা বাণিজ্য, অর্থাৎ সেই অধিকার যাতে সে পূর্ণভাবে ভোগ করতে পারে। খুব সংক্ষেপে যাতে যদি মনে করি আমরা, এটি হচ্ছে মানুষের মৌলিক বিষয়গুলির অন্যতম, বা যা তাদের চাওয়া ছিল, লক্ষ্য ছিল এই অধিকারগুলোকে অর্জন করার। মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার বিভিন্ন পর্যায়ে সহকর্মীবৃন্দ, জুলাই আন্দোলন আমরা দেখেছি বিভিন্ন সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে। আমরা আমাদের অবস্থান থেকে পরিষ্কারভাবে সাফ বলে দিয়েছি, এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। এটি কোনো একক ব্যক্তি, একক কোনো দল, রাজনৈতিক দলের এটি কোনো ক্রেডিট নয়। এখন বিশেষ করে বিগত 17 বছর এই দেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীবৃন্দ, সাথে গণতন্ত্রে বিশ্বাসী আরো অনেকগুলো রাজনৈতিক দল, যাদের অনেক নেতৃবৃন্দ আজকে আমাদের এই মঞ্চে বসে আছেন, আমরা বিগত 17 বছর মাঠে ছিলাম। আমাদের নেতাকর্মীরা, বিএনপি হোক, তার প্রত্যেকটি অঙ্গ সহযোগী সংগঠন হোক, প্রত্যেকটি নেতাকর্মী মাঠ ছেড়ে আমরা কখনো চলে যাইনি। আমাদের সবচেয়ে বড় যেটি বিষয়, আমরা কখনোই জনগণকে একা ফেলে মাঠ ছেড়ে চলে যাইনি, এবং বিএনপি সহ এখানে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ মাঠে ছিলেন বলেই বাংলাদেশ সহ সারা বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে যে যে স্বৈরাচার ছিল সে প্রকৃত একটি ফ্যাসিবাদী স্বৈরাচার ছিল। এবং জনগণ স্বাভাবিকভাবে পৃথিবীর ইতিহাস যদি আমরা দেখি, যে কোনো সময় যে কোনো আন্দোলনেই ধীরে ধীরে গড়ে ওঠে এবং এক সময় সেখানে জনগণ পার্টিসিপেট করে। বাংলাদেশেও জুলাই আগস্ট যেটি হয়েছে, জুলাই আগস্টে যে সফলতা এসছে, এটিও একইভাবে জনগণ যখন সম্পূর্ণভাবে সম্পৃক্ত হয়েছে, জনগণের সেই আন্দোলন সফল হয়েছে। অর্থাৎ জুলাই আগস্টে যে আন্দোলন, এটি ছিল সম্পূর্ণভাবে জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই সেই আন্দোলন সফল হয়েছে। ঠিক যেভাবে 1971 সালে বাংলাদেশের জনগণ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চেয়েছে বলেই সেদিন আমাদের স্বাধীনতা অর্জন হয়েছিল 1971 সালে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আমরা সবচেয়ে প্রথম মরহুমা দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের জনগণের সামনে এটি সংস্কার প্রস্তাব দিয়েছিলাম। যেই সংস্কার প্রস্তাব আমরা দিয়েছিলাম, যখন আমরা দিয়েছিলাম রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে, রাজনৈতিক দলের অবস্থান থেকে, তখন বাংলাদেশের অনেক ব্যক্তি পরবর্তীতে যারা বিভিন্ন সংস্কার নিয়ে যারা বিভিন্ন রকম কথা বলেছেন, বা যেই দলগুলো, অনেকগুলো দল বলেছে, তারা তখন কেউই সংস্কারের কথা বলেনি।
পরবর্তীতে এই ঘটনাগুলো সাকি সাহেব ওনার বক্তব্যে তুলে ধরেছেন। পর্যায়ক্রমিকভাবে সেই সংস্কার প্রস্তাব নিয়ে আমরা আমাদের রাজপথের সঙ্গী যারা ছিলেন বহু রাজনৈতিক দলের সাথে আমরা আলোচনা করেছি এবং পর্যায়ক্রমিকভাবে সেটি 31 দফায় পরিণত হয়েছে এবং সে 31 দফা আমরা আনুষ্ঠানিকভাবে জনগণের সামনে উপস্থাপন করেছি। বিশেষ করে এই 31 দফা আমরা জনগণের সামনে উপস্থাপন করেছি আমাদের বিগত নির্বাচনের সময়। রাজনৈতিক দলের সদস্য হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের বিগত যে নির্বাচনটি আমরা পার হয়ে এসেছি, যে নির্বাচনে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে তাদের ম্যান্ডেট দিয়েছে, এই নির্বাচনে আমরা জনগণের সামনে আমাদের 31 দফা উপস্থাপন করেছিলাম এবং এই 31 দফা উপস্থাপন করার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ম্যান্ডেট পাওয়ার মাধ্যমে একটি বিষয় আমি মনে করি পরিষ্কার হয়েছে, সেটি হচ্ছে যেই সংস্কার প্রস্তাব বা যেই রাষ্ট্র মেরামতের যেই দফাগুলো আমরা জনগণের সামনে উপস্থাপন করেছিলাম সেটি দেশনেত্রী খালেদা জিয়ার মাধ্যমে আমরা সর্বপ্রথম উপস্থাপন করেছিলাম এবং পর্যায়ক্রমিকভাবে বিগত নির্বাচনে জনগণ সেটিকে ম্যান্ডেট দিয়েছে। কাজেই এটি এখন আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো 31 দফা নয়, বরং আমি মনে করি এই 31 দফাটা হচ্ছে জনগণের 31 দফা। এখন সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা আজকে থেকে 2 বছর আগে ঠিক এই দিনে এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষ সহ সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি মানুষ কি পরিস্থিতির ভিতর দিয়ে গিয়েছিল সেটি নিশ্চয়ই 2 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করলে আমাদের চোখের সামনে ভেসে উঠবে। আমরা এই বিষয়গুলো নিয়ে কি আলাপ করেছি, আলোচনা করেছি এই মঞ্চে সংক্ষিপ্তভাবে, সেই বিষয়গুলো সেই দিনটি নিয়েও আলাপ আলোচনা হয়েছে। এখন আসুন, জনগণের জুলাই আন্দোলন সফল হয়েছে, জনগণের কাঙ্ক্ষিত সেই গণতান্ত্রিক অধিকারও সফলতার পথ ধরে এতদূর পর্যন্ত আজ এসেছে। আমরা আমাদের 31 দফায় বলেছিলাম আমাদের মূল লক্ষ্য হচ্ছে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক যে অধিকার সেটিকে প্রতিষ্ঠিত করা। আজকে আমরা একই সাথে এটাও বলেছিলাম যে আমাদের 31 দফা হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনের 31 দফা। প্রিয় উপস্থিতিবৃন্দ, আজকের বর্তমান সরকার 17ই ফেব্রুয়ারি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করার পরে আমরা দেখেছি, যদিও আমাদের ধারণা ছিল একটি, আমরা কম বেশি জানতাম, তারপরে স্বাভাবিকভাবেই যখন সরকারের ভিতরে এসেছি তখন পরিষ্কারভাবে দেখতে পেলাম আমরা যে আমরা অত্যন্ত একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছি। আমরা দেখতে পেলাম আমরা একটি ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা পেয়েছি। আমরা দেখলাম আমরা একটি ভঙ্গুর প্রশাসন, বিভাজিত প্রশাসন আমরা পেয়েছি এবং এই বিভাজন শুধু সিভিল প্রশাসন নয়, সিভিল প্রশাসন বলুন, পুলিশ প্রশাসন বলুন, প্রশাসনের বিভিন্ন জায়গায় তার প্রতিফলন আমরা দেখেছি। আমরা দেখেছি একটি ডিজাস্টার্স একটি শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ একটি রাষ্ট্রের যতগুলো ব্যবস্থা থাকে প্রত্যেকটি ব্যবস্থা বিধ্বস্ত অবস্থায় আমরা পেয়েছি। সরকার 17 তারিখ থেকে সরকার পরিচালনার দায়িত্ব আমরা পালন শুরু করলাম। 2 সপ্তাহ না যেতেই শুরু হলো মধ্যপ্রাচ্য পরিস্থিতি। এখানে মান্না ভাই ওনার বক্তব্যে বলেছেন, আরো কয়েকজন খুব সম্ভবত বলেছেন যে সেই পরিস্থিতি আমরা কিভাবে চেষ্টা করেছি আমরা ম্যানেজ করার জন্য। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমি জানি সামগ্রিক সকল পরিস্থিতি নিয়ে যে অর্থনীতিকে আমরা দেখেছি যে ফ্যাসিবাদী স্বৈরাচারীর সময় বছরে এই দেশ থেকে $16 বিলিয়ন জনগণের $16 বিলিয়ন লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে, কিভাবে ব্যাংকগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, কিভাবে শিক্ষা বা স্বাস্থ্য, কৃষি সবকিছুকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা যখন দায়িত্ব গ্রহণ করার পরে যুদ্ধ পরিস্থিতি শুরু হলো তখন আসলেও আমরা একটু ওয়ারি ছিলাম যে কি করে সকল পরিস্থিতি আমরা ম্যানেজ করব। আমরা জানি এই সকল বিধ্বস্ত অর্থনীতি, বিধ্বস্ত সব পরিস্থিতির মধ্যে আমরা জানি ভিতরে জনগণ অবশ্যই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা আমাদের সাধ্য মতন, আমাদের অভিজ্ঞতা, আমাদের বুদ্ধি বিবেক, বিভিন্ন পরামর্শের ভিত্তিতে আমরা সাধ্য মতন চেষ্টা করছি এবং চেষ্টা করে যাচ্ছি আমরা কিভাবে জনগণকে এই পরিস্থিতিকে আমরা বের করে আনতে পারি। এর ভিতরেই আমরা জানি যে বিশেষ করে জ্বালানি খাতে তেল বা গ্যাস এইসব বিষয়
বিদ্যুৎ, এসব বিষয়ে জনগণ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। কিন্তু এই যে জ্বালানিটা দিয়ে আমি শুরু করলাম, কারণ এই মুহূর্তে জ্বালানির কথাই বলুন, গ্যাসের কথাই বলুন, এই সব ক্ষেত্রে আমরা জানি দেশের বিভিন্ন প্রান্তে বহু মানুষ এই সকল ভোগান্তি পোহাচ্ছেন এগুলা। তো এখন এই বিষয়গুলোকে অবশ্যই আমাদের অ্যাড্রেস করতে হবে। কিন্তু এই কথাটাও তো সত্য, এই কথাটাও সত্য যে কিভাবে আমরা যদি শুধু জ্বালানি খাতের কথাই চিন্তা করি, কিভাবে ফ্যাসিবাদী স্বৈরাচার এই জ্বালানি খাতটাকে তাদের পকেট ভারী করার একটি খাত হিসাবে তারা এটাকে বিবেচনা করেছিল। কাজেই স্বাভাবিকভাবেই এত বছরে লুটপাট করে যেই সেক্টরটিকে বিধ্বস্ত করে ফেলা হয়েছে, সেই সেক্টরটিকে যদি পুনর্গঠন করতে হয় কিছু তো অবশ্যই সময় প্রয়োজন। আজকে অনেকেই বলেন, দেখলাম বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য দিয়েছেন, আমরা এক্সকিউজ দেওয়ার মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাচ্ছি না। হ্যাঁ, সমস্যা আছে, আমরা জানি, আমরা সেই সমস্যাটাকে অ্যাড্রেস করতে চাই। অনেকেই বলছেন যে বিভিন্ন বাসা বাড়িতে বা বিভিন্ন মিল ফ্যাক্টরিতে গ্যাস পাওয়া যাচ্ছে না, ফলে হয়তো অনেক জায়গায় অনেক মিল ফ্যাক্টরি চালানো যাচ্ছে না, অনেক বাসা বাড়িতে হয় না, রান্না বান্না করা যাচ্ছে না। ইয়েস, উই অ্যাডমিট সমস্যা আছে, কিন্তু সমস্যা সমাধানের জন্য আমরা নিরন্তর কাজ করারও চেষ্টা করছি, উপায়টি বের করার চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন, গতকালকে পেপারে এসছে, দেখেছেন যে আমরা পার্শ্ববর্তী দেশ মায়ানমার থেকে গ্যাস আনার জন্য আলোচনা এরই মধ্যে শুরু করেছি। শুধু এটিই নয়, আমরা কিছুদিন আগে, আপনাদের খেয়াল আছে যে আমি মালয়েশিয়া এবং চায়নাতে গিয়েছিলাম। মালয়েশিয়াতে আমি ওখানে যে আছে পেট্রোনাস একটি তাদের কোম্পানি আছে, সেই কোম্পানির সাথে আমরা আলোচনা করেছি। সেই কোম্পানি একটি কাজ করে থাকে, ওটার টেকনিক্যাল নামটা আমি মনে করতে পারছি না এই মুহূর্তে। তারা যেটি করে, পেট্রোনাস কোম্পানি, এটি তারা পুরো ইন্দোনেশিয়াতে তারা করছে এবং জাপানের সাথেও তারা এটি চুক্তি করেছে, আগামী 20 বছর তারা জাপানকে সহযোগিতা দেবে। সেটি হচ্ছে কন্টেনারের মধ্যে করে তারা গ্যাস নিয়ে যায়, এলএনজি গ্যাস তারা নিয়ে যায়। আমরা তাদের সাথে কথা বলেছি এবং একটু সময় লাগার কারণে গত সপ্তাহে আমি নিজে প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছি যে উনি আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করতে পারেন কিনা, এবং উনি তখন আমাকে ফোনে বললেন যে আমি আগামীকাল কি তাদের সাথে কথা বলছি এবং আমরা দেখব কত দ্রুত বাংলাদেশকে কিভাবে সহযোগিতা করা যায়। গত গতকাল সন্ধ্যার সময় পেট্রোনাস কোম্পানি, এখানে তো টুকু সাহেব আছেন বোধহয়, টুকু সাহেব আসেননি, গতকালকে সন্ধ্যার সময় তাদের সাথে জুম মিটিং ছিল এবং জুম মিটিং এ তারা মোটামুটি ভাবে কথাবার্তা কমপ্লিট হয়েছে এবং তারা চেষ্টা করছে, যেহেতু তারা অলরেডি জাপানের সাথে 20 বছরের একটা কন্ট্রাক্ট করে ফেলেছে, কিন্তু তার ভিতর থেকেও তারা চেষ্টা করবে যত দ্রুত সম্ভব আগামী অক্টোবরের মধ্যে তারা আমাদেরকে সেইভাবে গ্যাস দেওয়ার চেষ্টা করবে যাতে আমরা আমাদের মিল ফ্যাক্টরিগুলোতে গ্যাস সরবরাহ করতে পারি। এর ভিতরে আমরা চেষ্টা করছি যে একইভাবে আরো কিছু এইভাবে নিয়ে এসে আমাদের প্রায় 8টার মতন আমাদের বিদ্যুৎ কেন্দ্র আছে, যেই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে যদি আমরা গ্যাস সরবরাহ করতে পারি সাথে সাথে, তাহলে আগামী 3-4 ঘন্টার মধ্যে এগুলাতে যদি গ্যাস কানেকশন দেওয়া যায় 3 থেকে 4 ঘন্টার মধ্যে আমরা 4000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা গ্রিড লাইনে সংযুক্ত করতে পারবো। এটাও কিভাবে করা যায় সেটিরও আমরা চেষ্টায় আছি। তো এখন এই যে কথাগুলো আপনাদেরকে বললাম, এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে আমাদেরকে দেখানো হয়েছে কুইক রেটাল বা এটা সেটা অনেক কিছু করে আমাদেরকে দেখানো হয়েছে, একটা অবস্থা তৈরি করা হয়েছে যে হ্যাঁ সবকিছু ঠিক আছে, কিন্তু আসলে অবস্থা কোনো কিছুই ঠিক নেই। যদি ঠিক থাকতো তাহলে বর্তমানে আমাদেরকে এই সমস্যা পোহাতে হতো না। দেখুন, গ্যাসের কথায় আমি আবার ফিরে আসি। গত 17 বছর ধরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি সংস্থা আছে বাপেক্স নাম, যাদের দায়িত্ব হচ্ছে যে বাংলাদেশে আমাদের কোথায় কি গ্যাস তেল কি আছে এই কূপগুলো তারা খনন করবে। গত 17 বছরে বাপেক্সকে একদম পঙ্গু করে বসিয়ে রাখা হয়েছিল, তাদেরকে কোনো কাজ করতে দেওয়া হয়নি, অর্থাৎ এটা সম্পূর্ণভাবে বিদেশিদের উপরে ছেড়ে দেওয়া হয়েছিল। আমরা আসার 1-1.5 মাসের মধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বাপেক্সের জন্য আমরা 2টো রিগের ব্যবস্থা আমরা করছি, যাতে করে দ্রুত তারা দেশের ভিতরে যেখানে যেখানে আমাদের গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে, সেখানে গ্যাস, যেখানে তেল পাওয়ার সম্ভাবনা আছে, সেখান থেকে এই খনিগুলো যাতে এক্সট্রাক্ট করা যায় এবং আমরা নিজেরা যাতে আমাদের এই খনিজ সম্পদগুলো যাতে দেশের জন্য ব্যবহার করতে পারি, সেইটাও প্রক্রিয়া এগিয়ে চলছে। হয়তো একটু সময় লাগবে, কিন্তু ইনশাল্লাহ আমরা কিছুদিনের মধ্যে আমরা একটা ভালো রেজাল্ট পাবো। এখন আসুন, এই যে
মানুষের এই সমস্যাগুলোকে যাতে বের করে আনতে পারি, দেশের মানুষ যাতে এই সমস্যা ভোগ না করে, অবশ্যই আমি মনে করি এটা জুলাই শহীদ বলেন, জুলাই যোদ্ধা বলেন, বিগত গণতান্ত্রিক আন্দোলনে যে সকল মানুষ শহীদ হয়েছেন, যারা রাজপথে নেমে এসেছিলেন, এমনকি 1971 সালে যে সকল মানুষ শহীদ হয়েছেন, যারা অস্ত্র হাতে দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছেন, নিশ্চয়ই একদম নির্দিষ্ট এইভাবে না হলে এই মানুষগুলোতেও এরকমই একটা প্রত্যাশা ছিল এই মানুষগুলো, যে বাংলাদেশের মানুষ যাতে এইভাবে ভালোভাবে বিদ্যুৎ, গ্যাস সকল সুবিধা তারা পেতে পারে। নিশ্চয়ই এটি অন্যতম তাদের একটা চিন্তা ভাবনা ছিল। এখন আসুন, শুধু তো বিদ্যুৎ গ্যাস দিলেই হবে না, নিশ্চয়ই আমাদের দেশের গণতান্ত্রিক সোলজার যারা ছিল, সৈন্য যারা ছিল, তাদের নিশ্চয়ই অন্যতম একটি লক্ষ্য ছিল গণতন্ত্র যেমন অধিকার করা, তাদের লক্ষ্য ছিল গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করা যেমন তাদের লক্ষ্য ছিল, একই সাথে নিশ্চয়ই তাদের একটি লক্ষ্য ছিল যে এই দেশের মানুষ যাতে কর্মসংস্থানের ব্যবস্থা তারা করতে পারে। দেখুন, আমাদের দেশে বলে 27 লক্ষ লোক বেকার, 27 লক্ষ বেকার আছে, কিন্তু আমি মনে করি যে 27 লক্ষ না, এর থেকে অনেক অনেক বেশি হবে এই সংখ্যাটি, বেকারের সংখ্যা। এখন এই বেকার সংখ্যাদেরকে আমরা চাইলেই কি আমরা সকলকে বিদেশে পাঠিয়ে দিতে পারবো? বিদেশে পাঠাতে পারবো না, এখন কম্পিটিশন অনেক বেশি। আপনারা দেখেছেন এর মধ্যে নিউজগুলো এসছে, আমি এখনই স্পেসিফিক করে বলতে চাই না, তবে আমি অত্যন্ত আশাবাদী। একটু আগে যেটা বললাম যে মালয়েশিয়া যখন গিয়েছিলাম, সেই সরকারের সাথে কথা হয়েছে। গত সপ্তাহে আমাদের আরিফ সাহেব, আমাদের প্রবাসী বিষয়ক মন্ত্রী, উনি গিয়েছেন এবং সরকারের সাথে কথা হয়েছে। তাদের সরকার থেকে বলেছে যেই ব্যানটা ছিল সেই ব্যানটাকে লিফট করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশের শ্রমিক ওখানে যেতে পারবে না, এই ব্যানটাকে লিফট করা হয়েছে, অর্থাৎ তারা এখন এগ্রি করেছে যে বাংলাদেশের মানুষ সেখানে গিয়ে কাজ করতে পারবে। আমরা কাজ করছি যে যত দ্রুত সম্ভব মানুষ সেখানে যাওয়ার চেষ্টা করতে, অর্থাৎ এইটা দিয়ে আমি বোঝাতে চাইছি যে মানুষের কর্মসংস্থানের, সেটি বিদেশি হোক দেশি হোক, এখন দেশে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা, দেশে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য আমরা কথা বলছি বিভিন্ন দেশি এবং বিদেশি বিনিয়োগকারীদের সাথে। আমরা কথা বলছি দেশি বিনিয়োগকারীদের সাথে, এই জন্য কথা বলছি, তাদেরকে আশ্বস্ত করছি, তাদেরকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পলিসির মাধ্যমে, এমন না যে আলাদা লোন করে দেওয়া, তাদেরকে ইন্টারেস্ট কমে যায় না, পলিসি সাপোর্ট দিয়ে তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করা হচ্ছে। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, আবার যেহেতু আমি প্রথমে ইনিশিয়ালি এই দুটো দেশেই গিয়েছি, চায়নায় গিয়েছি, এবং সেখানে তাদের সাথে কথা হচ্ছে, বিভিন্ন তাদের যারা ইনভেস্টর আছে কথা হচ্ছে, এবং চায়না যাবার আগে আমরা যত দ্রুততার সম্ভব দ্রুততার সাথে আমরা চট্টগ্রামে ওটা কোচবিহার আনোয়ারাতে না, ওই যে চাইনিজ ইপিজেড যেটা হবে, আপনারা গেলেন যে, হ্যাঁ, গত সপ্তাহে অর্থমন্ত্রী এবং হোম মিনিস্টার দুজনেই আপনারা দেখেছেন ওখানে গিয়েছিলেন। ওখানে চাইনিজদেরকে একটা জায়গা আমরা দিয়েছি যেখানে কয়েকশত চাইনিজ ইনভেস্টর আসবে, যেখানে তারা মিল কারখানা তৈরি করবে। এবং আমি যখন গিয়েছিলাম তখন আমার সাথে কথা ছিল, আমি ওদের জিজ্ঞেস করলাম কতদিন লাগবে তোমাদের, ওরা বললো যে আমাদের 4 বছরের মতন সময় লাগবে। আমার 4 বছর হলে হবে না, তোমাদেরকে আগামী 18 মাসের মধ্যে শুরু করতে, প্রথমটা আমি 18 মাসের মধ্যে ওপেন করতে চাই। তো তখন আমি বললাম যে আমি শুনেছি তোমরা বলে টাইমের অনেক আগে কাজ শেষ করতে পারো। দুইটা ফ্যাক্টরি জয়েন করেছে অলরেডি ওই দিন 2টা ফ্যাক্টরি। তো আমি কথার সঙ্গে ওটা যারা কাজ করছে ওদেরকে আমি বললাম যে দেখো, আমি তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখেছি যে চাইনিজরা যখন কোনো কাজ শুরু করে, আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন জায়গায় এবং তোমাদের দেশেও অনেক সময় আমরা দেখেছি যে ব্রিজ কমপ্লিট করার কথা 3 বছর, ওটা তোমরা 2 বছর কমপ্লিট করে ফেলছো। তো তোমাদেরকে আমি চ্যালেঞ্জ দিলাম যে আমি 18 মাসের মধ্যে এখানে ফ্যাক্টরি ওপেন করতে চাই, তোমরা যে নতুন ফ্যাক্টরি করবো আমি সেটা উদ্বোধন করতে চাই। ওরা বলে যে তোমাদের এই চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। ওরা বললো, আমরা আশা করি ইনশাল্লাহ দ্রুত এই ব্যবস্থাটা হবে। এবার আসুন, এবার আমরা একটি বিষয়ে চিন্তা করছি, প্রায় আমরা শুনি, অর্থাৎ এই বিষয়টা কি, এই দেশের বিষয়টা হচ্ছে যে দেশের অর্থনৈতিক পুরা বিষয়টাকে চেঞ্জ করা। সেটা কি? যেখানে মানুষের কর্মসংস্থান হবে, যেখানে দেশে মিল ফ্যাক্টরি তৈরি হবে, এই দেশের দ্রব্য বিদেশে যাবে। বেকারের সংখ্যা 2 কোটির বেশি। ইয়াস, আমি তো বললাম 27 লক্ষ না, কোথায় একটা লেখা ছিল শিক্ষিত বেকারের সংখ্যা 27 লক্ষ, বাট অনেক বেশি। এটা অ্যানুয়ালি 27 লক্ষ করে অ্যাড হচ্ছে প্রতি বছর, 27 লক্ষ করে অ্যাড হচ্ছে অ্যানুয়ালি। এখন 4 কোটি আনএমপ্লয়মেন্ট, 4 কোটি, হ্যাঁ, বিভিন্নভাবে 4 কোটি। এর মধ্যে আপনারা দেখেছেন যে গত কয়েকদিন আগে ঢাকা ইউনিভার্সিটিতে স্টার্ট আপ ফান্ড নামে যে প্রজেক্ট আছে সেটা আমরা চালু করেছি। আমরা চাচ্ছি যে আমাদের দেশের যারা এন্টারপ্রেনার আছে, আমাদের দেশের যারা ইয়াংদের মধ্যে যারা এন্টারপ্রেনার আছে, এদেরকে আমরা উৎসাহ দিতে চাচ্ছি। কারণ
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা যদি আমাদের এন্টারপ্রেনারদেরকে সহযোগিতা করতে পারি, আজকে যে এন্টারপ্রেনার সে আগামী দিনে অনেকগুলো কর্মসংস্থানের সে ব্যবস্থা তৈরি করতে পারবে। কাজে এইভাবে আমরা পরিকল্পনাগুলোকে গ্রহণ করছি যে কিভাবে আমরা দেশের অর্থনীতির গতি বৃদ্ধি করতে পারবো, কিভাবে আমরা দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, সেটি দেশেই হোক সেটি বিদেশি হোক, বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি। গতকাল আপনারা আজকে নিশ্চয়ই পত্রিকা দেখেছেন যে গতকাল কোরিয়ার বাণিজ্য মন্ত্রী এসছে, বাংলাদেশে এসছে, খুব সম্ভবত আজকে বোধহয় চলে গিয়েছে ভদ্রলোক। তার সাথে আমি কথা, সে আমার সাথে দেখা করতে এসেছিল, তাদের সাথে নতুন একটা এমই হয়েছে, তার ফলে এখানে এখন তারাও ইনভেস্ট করতে পারবে। তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের প্রতিকূলতা ফেস করছে, তারা বিভিন্ন জায়গায় তারা গেছে, তো সেই জন্য তারা এখন বাংলাদেশে আসতে চাইছে, কিন্তু আইন কানুনের কতগুলো বিষয় আছে যে জন্য তারা বাংলাদেশে আসতে পারছে না। আমি বললাম যে কি কি আইন কানুন ঠিক করতে হবে বললো, আমরা দ্রুততার সাথে আইন কানুন ঠিক করছি। আজকে কোরিয়ার বাণিজ্য মন্ত্রী এবং আমাদের বাণিজ্য মন্ত্রী আজকে এমইউতে সই করেছে, তার ফলে যেটা হবে এখন অনেক ইজি হবে তাদের বিনিয়োগকারীদের এখানে আসতে। এবং একটি আছে তাদের একটি এক্সপোর্ট প্রসেসিং জোন আছে। আমি বলেছি যে তোমরা যদি ঠিক করো আসবা, আমরা এর মধ্যেই আমরা এই যে নারায়ণগঞ্জে ওখানে শীতলক্ষার পাশে ওই মিল ফ্যাক্টরি কতগুলো বন্ধ হয়ে গেছে, বাওয়ানি জুট মিল, আরেকটা কোনটা আছে, হ্যাঁ ওই যে বিরাট পাশাপাশি দুটো আছে, তো আমি ওদেরকে, হ্যাঁ দুটো বা তিনটা আছে, ওই জায়গাটা আমরা ঠিক করে রেখেছি, ওই জায়গাটা ঠিক করে রেখেছি যে যারা সেমিকন্ডাক্টর বা ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি যারা করবে তাদের জন্য আমরা ওই জায়গাটা ঠিক করে রেখেছি। আমি কোরিয়ানকে বললাম যে তোমরা এখানে আসো, তোমাদের জন্য জায়গা ঠিক করা আছে, বিকজ কোরিয়ানরা সেমিকন্ডাক্টর ইলেকট্রনিকে তারা খুব ফেমাস, তারা খুব এটাতে এক্সপার্ট। তো আসো, স্যামসাং বা এই জাতীয় কোম্পানি যারা আসো, আমরা তোমাদেরকে জায়গার ব্যবস্থা করে দেবো এবং তোমাদের যে সকল পলিসি সাপোর্ট লাগবে আমরা সবকিছু তাদেরকে দেব। আজকে এখানে আসার 1-1.5 ঘন্টা আগে দিয়ে সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে এসছে, ওই ভদ্রলোক এসেছিলেন আমার সাথে দেখা করতে, উনিও আমাকে বললেন, আমি বললাম যে উনি সোলারের কথা বললেন যে আমরা সোলারে ইনভেস্ট করতে চাই। আমি যে তুমি কে করবে পাঠায় দাও, বাকি ব্যবস্থা আমরা করছি, যত দ্রুত সম্ভব আমরা করছি। তো আমরা এখন এইভাবে আমরা দেশের ভিতরে হোক, আমাদের দেশীয় ইনভেস্টর যারা আছে, আপনারা দেখেছেন পত্রিকা নিশ্চয়ের মধ্যে দেখেছে যে আমাদের দেশীয় যারা শিল্পপতি আছে, আমরা তাদেরকেও বিভিন্নভাবে তাদেরকে আমরা দাওয়াত দিয়েছি, তাদের সাথে আমরা কথা বলছি, তাদের বিভিন্ন রকম সমস্যা আছে সেগুলো আমরা সমাধানের চেষ্টা করছি। এখানে একজন বক্তা বলেছেন যে বন্ধ মিল ফ্যাক্টরি কারখানা আছে, সরকারের কাছে বিটিএমসি এবং বিটিএ আরেকটা জুট যেটা আছে তাদের কাছে সব মিলিয়ে এবার 50টার মতন মিল ফ্যাক্টরিছে যেগুলো বন্ধ হয়ে পড়েছে, বিরাট বিরাট জায়গা নিয়ে বিল্ডিং টিল্ডিং হয়ে পড়ে আছে, কিন্তু সেগুলো বন্ধ হয়ে পড়ে আছে। বছরের পর বছর ধরে সরকার এগুলোর পেছনে টাকা গুনছে, টাকা দিয়ে দিচ্ছে, কিন্তু কিছু করতে পারছে না। এগুলা নিয়ে অনেকবার বসা হয়েছে এবং আমরা আমাদের দেশীয় ব্যবসায়ী যারা আছে, বিদেশি যারা আছে তাদের সামনে কথা বলছি এবং আমরা আশা করছি আগামী 6-7 মাসের মধ্যে এর মধ্যে অনেকগুলো আমরা চালু করতে সক্ষম হব, অর্থাৎ প্রাইভেট সেক্টরে আমাদের, যার ফলে কয়েক হাজার কর্মসংস্থানের ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। প্রধানমন্ত্রীর বক্তব্যের বাকি অংশ সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা এলাকায় ছাত্রদল ছাত্র শিবিরের উত্তেজনা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রাইদুল, আসলে অবস্থার কথা কিন্তু যদি বলতে হয়, সবশেষ কিন্তু আলিয়া মাদ্রাসার যে ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে কিন্তু এখনও কিন্তু দফায় দফায় সংঘর্ষ কিছুক্ষণ আগে সংঘটিত হলেও এখন কিন্তু ভেতরে কিন্তু থেমে আমরা দেখতে পাচ্ছি যে ককটেল বিস্ফোরণ হচ্ছে এবং সেই যেই মাদ্রাসাটির মূল যে ফটক, সেই ফটকটিতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ সদস্য কিন্তু ব্যাপক কঠোর অবস্থানে আছেন এবং স্থানীয় যারা আছেন তারা কিন্তু নিজেরাও আসলে এই জায়গাটা কিন্তু নিয়ন্ত্রণের জন্য আসলে গেটের সামনে অবস্থান করছেন এবং বিকেল 4টা থেকে আমরা যেমনটা দেখেছি যে বিকেল 4টা থেকে কিন্তু এই সংঘর্ষ কিন্তু দুপক্ষের মধ্যে শুরু হয় এবং তাদের অভ্যন্তরীণ যে আসলে রাজনৈতিক যে দলীয় যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা যেমনটা জেনেছি যে এই ঘটনার কিন্তু সূত্রপাতটি হয় এবং সেইটি কিন্তু আস্তে আস্তে কিন্তু বিস্তার লাভ করে এবং সেটি জায়গাটা কিন্তু বিকেল 4টা থেকে গড়িয়ে এখন বাজে প্রায় 6:30, অর্থাৎ 2.5 ঘন্টা ধরে কিন্তু তাদের যেই সংঘর্ষ সেটি কিন্তু চলে এবং
যখন আমরা প্রথমের দিকে বাইরে যে অবস্থান নিয়ে থাকলেও পরবর্তীতে যখন আইন শৃঙ্খলা বাহিনী আসে তখন আমরা যেমনটা দেখতে পাই যে তারা কিন্তু সেই ভেতরের দিকে তারা চলে যায় এবং সেই ভেতরে যাওয়ার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখনও সড়কের মধ্যে কিন্তু সেই ইটগুলো বা সেই বোতলের কাঁচগুলোর কিন্তু ভাঙা যে অবশিষ্ট অংশ সেগুলো কিন্তু পড়ে আছে। যে পাতা এবং গাছের ডালগুলো কিন্তু এখানে পড়ে আছে আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি যে সকল আমরা দেখেছি যে দুপক্ষের মধ্যেও কিন্তু যখন ইট পাটকেল ছোড়াছড়ি হচ্ছিল সেই ইট পাটকেলের অবশিষ্ট অংশগুলো কিন্তু সেই সড়কে কিন্তু পড়ে থাকতে আমরা এখনও দেখছি। মূলত যে তাদের যে দুই পক্ষের মধ্যে যে সংঘর্ষের যে মূল কারণ সেই কারণটি কিন্তু এখন পর্যন্ত সেভাবে জানা না গেলেও যেমনটা আসলে আমরা কয়েকজনের সাথে শিক্ষার্থীর সঙ্গে কথা বলে যেমনটা জানতে পেরেছি যে নিজেদের দলীয় আসলে অভ্যন্তরীণ আন্দোলনের কারণে কিন্তু সেই বিষয়টা কিন্তু আসলে স্পষ্ট হচ্ছে এবং যতটা আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়, কেননা যেহেতু থেমে থেমেই কিন্তু আমরা যে শুনতে পাচ্ছিলাম যে কিছুক্ষণ আগে অর্থাৎ 4 মিনিট আগেও কিন্তু দুটি ককটেল বিস্ফোরণ হতে আমরা শুনতে পাই ভেতর থেকে এবং সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন বিশেষ করে পুলিশ সদস্য তারা কিন্তু আসলে মূলত এই পুরো বাইরের অবস্থানটি আসলে নিয়ন্ত্রণে নিয়েছেন। কেননা আমরা যখন 4টার দিকে প্রথম যেই সংঘর্ষটি অনুষ্ঠিত হয়েছিল তখনকার অবস্থা যখন ছিল যে তারা কিন্তু বাইরে অবস্থান নিয়েছিল এবং বাইরে থেকে কিন্তু আসলে দুপক্ষের মধ্যে কিন্তু ইট পাটকেল যে ছোড়াছড়ির ঘটনা সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। পরবর্তীতে যখন পুলিশ সদস্যরা আসার পরে এবং স্থানীয় যারা আছেন তাদের মধ্যে যখন একটা আতঙ্ক বিরাজ করে তখন স্থানীয়রাও কিন্তু নিজেদের সুরক্ষার ক্ষেত্রে কিন্তু আসলে নিজেরাই কিন্তু অবস্থান নিয়ে ফেলেন সেই সড়কটিতে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে পুলিশের সদস্যরাও কিন্তু মোতায়েন কিন্তু বাড়ানো হচ্ছে। পুলিশের টিম অর্থাৎ তাদের যে জনবল সেই জনবলটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃদ্ধি করার জন্য তাদের যতটুকু আসলে প্রয়োজন সেই জিনিসটা কিন্তু আসলে তারা মাথায় রাখছে এবং সব জায়গা থেকে যদি বলা যায় যে এই ঘটনায় যেহেতু স্থানীয়ভাবে যে যারা আছেন তারাও যেমন হচ্ছে যে এই অবস্থান নিচ্ছেন ঠিক তেমনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্যভাবে যারা রাজনৈতিক দল আছেন বা যারা বিশেষ করে আমরা ছাত্র দলের যে সকল কেন্দ্রীয় বা অন্যান্য সংগঠন যারা আছেন তারাও কিন্তু আসলে সিনিয়র নেতাকর্মীরাও কিন্তু এখানে এসে পরিস্থিতি আসলে বুঝে বা পরিস্থিতি ঠান্ডা করার আসলে যে চেষ্টা সেটি আসলে করার কিন্তু তারা পরিকল্পনা করছেন বা এইভাবে লক্ষ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই জায়গাটা আসলে মাথায় রেখেছে। আমরা যদি বলতে চাই যে এই মুহূর্তে কিন্তু থেমে থেমে এই ককটেল বিস্ফোরণের যে শব্দ সেই শব্দ কিন্তু ভেতর থেকে আমরা শুনতে পাচ্ছি এবং বাইরে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ সদস্যরা কিন্তু তাদের পর্যাপ্ত জনবল মোতায়েন করে এবং কঠোর অবস্থানে আছে বলে আমরা যেমনটা লক্ষ্য করতে পারছি। এখন যদি সবশেষ পরিস্থিতি বলতে চাই এক কথায় যে পরিস্থিতি মোটামুটিভাবে থমথমে অবস্থায় রয়েছে। বাইরে যে অবস্থানটা ছিল সেটি এখন কিন্তু তারা ভেতরে প্রবেশ করেছে। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে সবশেষ। রাজধানীর বকশীবাজার থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। বাংলা সময় আরও থাকছে। 12টি খালের বেশিরভাগ অংশের কাজ শেষ। পানি প্রবাহ স্বাভাবিকের পাশাপাশি মিলছে সেচ সুবিধা। সরকারের খাল পুনঃখনন কর্মসূচির সুফল পাচ্ছেন গাইবান্ধাবাসী। গ্যাস সংকটে ধুঁকছে শিল্প কারখানা। অনেক কারখানায় কমে গেছে উৎপাদন। বিকল্প উপায়ে উৎপাদন চালু রাখতে গিয়ে গুনতে হচ্ছে বাড়তি খরচ। এতে লোকসানে উদ্যোক্তারা, বাধাগ্রস্ত হচ্ছে রফতানি কার্যক্রমও। প্রকট হচ্ছে গ্যাসের সংকট, গতি কমছে কারখানার কর্মযজ্ঞে। কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে আগুনের ঘটনার পর জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ। 2 সপ্তাহ ধরে চলমান সংকটে নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর সহ বিভিন্ন শিল্প এলাকায় পড়েছে এর প্রভাব। বিশেষ করে নারায়ণগঞ্জে ডাইং ও পোশাক কারখানাগুলোতে উৎপাদনের গতি কমেছে বেশি। ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির প্রায় 550 শিল্প কারখানার উৎপাদন। গ্যাস সংকটের কারণে গাজীপুরে কিছু কারখানার কর্মঘণ্টা রিশিডিউল করা হচ্ছে। কোনো জায়গায় কারখানা বন্ধের গুজব থাকলেও সরেজমিনে গিয়ে সেগুলো সচল থাকতে দেখা গেছে। বিকল্প উপায়ে কারখানা চালু রাখতে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে মালিকদের। এরপরও সময় মতো পণ্য সরবরাহ করা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে তাদের জন্য। বিদ্যুৎ আসলে গ্যাস পায় না, গ্যাস আসলে বিদ্যুৎ পায় না। এতে করে এই কোম্পানির বা আমাদের মালিকের অনেক বড় ক্ষতি হইতেছে। এত পরিমাণ গ্যাসের প্রবলেম যা আমাদের মেশিন বন্ধ থাকে, কোনোভাবে উৎপাদন হচ্ছে। আমার প্রোডাকশন হওয়ার কথা 20-25 টন,
সেইখানে প্রোডাকশন আমি অর্ধেকও করতে পারি না। এখানে আমাদের সবসময় 4 থেকে 5 বা মিনিমাম 10 PSI দরকার পড়ে। সেইখানে আমরা প্রতিদিন 1, 1.5, 2 সর্বোচ্চ পাই। এছাড়া গ্যাসের চাপে কমে যাওয়া ফিলিং স্টেশনগুলোতে গাড়ির লম্বা লাইনে ভোগান্তি কাটছে না, এতে বিপাকে পরিবহন খাত সংশ্লিষ্টরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বাগেরহাটে একই পরিবারের 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে ধারণা পুলিশের। এদিকে পূর্বশত্রুতার জেরে বগুড়ার সাবেক সেনা সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। অন্যদিকে ভৈরবে ডাকাতের ছুরিকাঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিজ বসতঘর থেকে উদ্ধার হলো মা, ছেলে ও নানির অর্ধগলিত মরদেহ। শরীরে রয়েছে আঘাতের চিহ্ন। মঙ্গলবার সকালে বাগেরহাটের কচুয়া উপজেলার পশ্চিম চান্দেরখোলা গ্রামে আবদার হাওলাদারের বাড়িতে যান এক প্রতিবেশী নারী। এ সময় দুর্গন্ধ টের পেয়ে পুলিশে খবর দেন। পরে ঘরের ভেতর থেকে মৃত অবস্থায় আহাত হাওলাদার, তার মা মনিরা বেগম ও নানি রাশিদা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এছাড়া 3 জনের গলায় রশি ও গামছা বেচানো অবস্থায় ছিল। কুপানো কোনো দাগ নেই, দেখছি গলায় ফার্স্ট ডে মোটা সুতো দড়ি এরকম গলায় এখনো ফুপুর আছে। আমি জানি না, মনে হলো যে আরো 2 দিন আগে মারা গেছে। পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। এই হত্যাকাণ্ডের পিছনে কি কারণ থাকতে পারে সকল বিষয়গুলো আমরা বিবেচনা করে দেখব। সকল বিষয়গুলো সম্পর্কে তদন্ত হবে। ইনশাআল্লাহ অতি দ্রুত সময়ের মধ্যে আমরা এই রহস্য উদ্ঘাটন করার সর্বোচ্চ চেষ্টা চালাবো। দীর্ঘদিন ধরে বগুড়ার সারিয়াকান্দির পাকুড়িয়া গ্রামে জমি বিক্রি নিয়ে নান্টু সরকারের সঙ্গে সাবেক সেনা সদস্য মুসলিম উদ্দিনের বিরোধ চলছিল। এটি জেরে সোমবার রাতে বাজার থেকে চা খেয়ে বাড়ি ফেরার পথে নান্টুর নেতৃত্বে কয়েকজন মুসলিমের উপর হামলা চালায়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে তাকে পিটিয়ে জখম করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা মুসলিমকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 15 দিন আগে কিশোরগঞ্জের ভৈরবে সাজ্জাদের বড় মামার 5 লাখ টাকা মূল্যের একটি স্টিলের নৌকা চুরি হয়। এ ঘটনায় একই এলাকার কুখ্যাত ডাকাত আনার মিয়া ওরফে কালা ডাকাতকে সন্দেহ করেন তারা। এক পর্যায়ে এলাকার লোকজন আনার মিয়াকে জিজ্ঞেস করলে সে নৌকা চুরি করেনি, তবে সে নৌকাটি উদ্ধার করে দেবে বলে জানায়। সোমবার রাত 9:30টার দিকে ইউসুফ আলী উচ্চ বিদ্যালয় এলাকার কাঠবাগান এলাকায় আনার মিয়ার সঙ্গে দেখা হয় সাজ্জাদের। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে সাজ্জাদের গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায় আনার মিয়া। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সোমবার বিকেলে নওগাঁর মান্দার বনকুড়া গ্রামের বাড়ি থেকে বের হয় আতিকুর। রাতে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পেয়ে পরিবার খোঁজাখুঁজি শুরু করে। পরদিন আত্রাই নদীর ঘুলঘাড়া খেয়াঘাটে মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। লাশ উদ্ধার করে পুলিশ। হত্যা করে নদীতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা, ধারণা তাদের। গোপালগঞ্জের গোপীনাথপুর এলাকা থেকে অজ্ঞাত এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। অন্যদিকে বেলা 11টার দিকে কাশিয়ানী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফরিদপুরের চর ভাদ্রাসন উপজেলার চর আমরাপুর গ্রামে নির্যাতনের পর এক কৃষককে জোর করে কীটনাশক খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। সিরাজগঞ্জে সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার হয়েছে। প্রায় 5 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ। সকালে রাজশাহী থেকে ঢাকা যাচ্ছিল সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি। শহীদ এম মনসুর আলী স্টেশনে পৌঁছালে ট্রেনটির বগির চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন বেশ কয়েকটি ট্রেনের শত শত যাত্রী। খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত বগিটি সরিয়ে নিলে প্রায় 5 ঘন্টা পর স্বাভাবিক হয় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ। দুর্ঘটনার কারণ জানতে 5 সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গ্যাস সংকটে শিল্প কারখানায় উৎপাদন নেমেছে অর্ধেকে। বাধাগ্রস্ত রপ্তানি কার্যক্রম, লোকসানে মালিকরা। ফিলিং স্টেশনে যানবাহনের লম্বা লাইন। ছাত্রদল শিবিরের বিক্ষোভ কর্মসূচি ঘিরে থমথমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। 144 ধারা জারির আবেদন কর্তৃপক্ষের। যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবে প্রশাসন। এবং জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জেলায় জেলায় নানা আয়োজন। আন্দোলনে শহীদদের স্মরণ, দোয়া ও মিছিল। দ্রুত গণহত্যায় জড়িতদের বিচার দাবি। এই ছিল বাংলার সময়। এরপর দেখবেন সন্ধ্যার সময়, সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ যশোয়া। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।